করে আমেরিকা যুদ্ধ বন্ধের ঘোষণা দিল। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে তাদের কথিত প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা করলো। আসলে কি হচ্ছে, কতটুকু কূটনৈতিক আলাপ আলোচনা এগিয়েছে, এই বিষয়টা নিয়ে যা জানা গেল তা হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে সম্ভবত 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। এই 1 পৃষ্ঠার সমঝোতা স্মারকে যা বলা হবে তা হচ্ছে যুদ্ধের অবসান ঘটল এবং 30 দিন সময় থাকবে। এই 30 দিনের ভেতরে আর কি নিয়ে আলোচনা হবে নেক্সট বৈঠকে, সেই সমস্ত ঠিকঠাক করা হবে, একটা কাঠামো তৈরি করা হবে। সেই আলোচনায় কি থাকবে, সেই আলোচনায় থাকবে যা আমেরিকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বাট ইরান একেবারে ডিনাই করছে। এখানেই শেষ কথা নয়, কথা আরও আছে। ডোনাল্ড ট্রাম্প ঠিকই আবার তার সোশ্যাল ট্রুথে একটা পোস্টে হুমকি দিয়েছেন যে ইরান যদি আমেরিকার কথা মতো যদি দাবি মেনে না নেয়, চুক্তি না করে, তাহলে ইরানের উপর এমন বোমা হামলা শুরু হবে যা আগে হয়নি। ইরানিদের কথা হচ্ছে এরকম যে কোনো হুমকির মুখে কিন্তু ইরান কোনো চুক্তি করবে না, কোনো আলোচনায়ও বসবে না। তাহলে যে কথা বলা হচ্ছে সেই আলোচনা কি হবে না? সেই যুদ্ধবিরতি, সেই কাঙ্ক্ষিত চুক্তি কি হবে না? পাশাপাশি আর একটা বিষয় থেকে যাচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি চীন সফরে গেলেন। চীন সফরে যাওয়ার কিছুক্ষণ পরেই আমেরিকার পক্ষ থেকে এই যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়া হলো। তাহলে চীন থেকে এমন কোনো বার্তা কি আমেরিকার কাছে দেয়া হলো যা আমেরিকাকে তার ভাবনা চিন্তা থেকে নাড়িয়ে দিতে সক্ষম হলো? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে একটা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এখনকার ভিডিওতে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা, এই সবগুলোই এই চ্যানেলের শ্রীবৃদ্ধি, মানুষের কাছে পৌঁছানো সব কিছুতেই হেল্প করবে। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথম কথা হচ্ছে যে কি এমন ঘটনা ঘটলো যার প্রেক্ষাপটে আমেরিকা যুদ্ধ বন্ধের ঘোষণা দিল এবং ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী থেকে তার প্রজেক্ট ফ্রিডম স্থগিত করল। মার্কিন পত্রিকা এক্সিওস জানিয়েছে, প্লাস পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন বলেছে যে ইরান এবং আমেরিকার মধ্যে খুব অল্প সময়ের ভেতরে, হয়তো কয়েকদিনের ভেতরে একটা 1 পৃষ্ঠার একটা সমঝোতা সই হতে যাচ্ছে। সেই 1 পৃষ্ঠার সমঝোতাতে বলা হবে যে আমেরিকা যুদ্ধের অবসান ঘটালো, স্থায়ীভাবে অবসান ঘটালো। এই 1 পৃষ্ঠার সমঝোতা সই হওয়ার পরে 2 পক্ষ 1 মাস সময় পাবে। এই 1 মাসের ভিতরে কি নিয়ে আলোচনা হবে সেই একটা কাঠামো তৈরি করবে। এক্সিওস দাবি করছে এই কাঠামোতে আমেরিকার পক্ষ থেকে যা থাকবে সেটা হচ্ছে যে ইরানকে পরমাণু কর্মসূচি কিছুটা সীমিত করতে হবে, ইউরেনিয়াম এনরিচমেন্ট সীমিত করতে হবে, তারপরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। আমেরিকা এইটা বলবে, ঘোষণা দেবে, এবং ইরানের যত সম্পদ বাজেয়াপ্ত করেছে, জব্দ করেছে, সেইগুলো সব রিলিজ করে দেবে। হরমুজ প্রণালী ওপেন হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়গুলো এক্সিওস বললেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেছেন এগুলো সবই অনেকটা জল্পনা কল্পনা প্রসূত কথাবার্তা। বিশেষ করে পরমাণু কর্মসূচির ব্যাপারে কি হবে সেটা নিয়ে এখনও ইরানের অথরিটি বা ইরানের নেতারা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। এগুলো এখনও সব রিভিউ করা হচ্ছে, পর্যালোচনা করে দেখা হচ্ছে, হিসাব কিতাব বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকেও বলা হচ্ছে, পাকিস্তানের কূটনৈতিক কয়েকটা সোর্স থেকে বলা হচ্ছে যে 2 পক্ষ অর্থাৎ ইরান এবং আমেরিকা আসলেই একটা চুক্তির খুব কাছাকাছি অবস্থায় আছে এবং তারা আশা করছেন যে 2 পক্ষের ভেতরে একটা চুক্তি হবে এবং বৃহত্তর আঞ্চলিক একটা শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার জন্য এবং হরমুজ প্রণালীতে আমেরিকার যে ব্লকেড বা প্রজেক্ট ফ্রিডম যেগুলো ছিল এগুলো বন্ধ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে ইরান পরমাণু কর্মসূচির ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং কি করবে তারা।
আমি যতদূর জানলাম ইরানি মিডিয়া থেকে, সেটা হচ্ছে যে ইরান কোনো মতেই পরমাণু কর্মসূচি একদিনের জন্য বন্ধ করবে না। পরমাণু কর্মসূচি একদিনের জন্য বন্ধ করবে না। এর পাশাপাশি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বন্ধ করবে না। এগুলো একেবারে ফান্ডামেন্টাল রাইটস, তারা সেই রাইটস চর্চা করবে। তাহলে কি করতে পারে? আমাদের নিশ্চয়ই মনে আছে 2015 সালে ইরান এবং 6 জাতি গোষ্ঠীর মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছিল, সেই সমঝোতা স্মারকে ইরান একটা সার্টেন লেভেল পর্যন্ত ইউরেনিয়াম এনরিচ করবে, সেই চুক্তি হয়েছিল। ইরান বড়জোর সেইটুকু ছাড় দিতে পারে, সেটা হতে পারে 3 মাত্রা অথবা 6 মাত্রা বা 5 মাত্রা, এরকম, তার চেয়ে বেশি কিছু না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ইরান এখন যে ইরান আমরা দেখছি, এই ইরান আর 2015-16 সালের ইরান কিন্তু এক না। মাঝখানে 10টা বছর গেছে। পাশাপাশি ইরান এর ভেতরে কি কি শক্তি সামর্থ্য অর্জন করেছে, সেটা নিজের সামরিক দিক দিয়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে চীন এবং রাশিয়ার মতো দুটো ঘনিষ্ঠ মিত্র দেশকে পেয়েছে, যাদের সাথে ইরানের 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি আছে। এইগুলো পাওয়ার পরে ইরান আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু শক্তিশালী হয়ে উঠেছে সেটা আমরা সবাই জানি। এই যে আব্বাস আরাকচি চীনের সফরে গেলেন, এই চীন সফরে যাওয়ার পরে চীন বলেছে ইরান এই যুদ্ধের মধ্য দিয়ে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অনেক উপরে উঠে গেছে। ইরানের মর্যাদা এখন অনেক, ইরান এখন একটা বিশেষ শক্তিধর রাষ্ট্র এবং এই যুদ্ধের ফলাফল ইরানকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ মর্যাদার আসন দেবে এবং এই মর্যাদার আসনকে সামনে রেখে বা এই মর্যাদার আসনকে কেন্দ্র করে ইরান বিশ্বের বিভিন্ন দেশের সাথে তার বন্ধুত্বপূর্ণ বা মিত্রতা যাই বলি না কেন সেগুলো অনেকটা এগিয়ে নিতে পারবে। অর্থাৎ ইরান একটা শক্তিশালী অবস্থায় আছে, এই শক্তিশালী অবস্থানকে ব্যবহার করে অনেক বেনিফিট পাবে সে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে। এটা চীনের বক্তব্য। তার মানে দাঁড়াচ্ছে চীন কিন্তু ইরানকে উপরে তুলে আনার জন্য অলরেডি বক্তব্য দিয়ে দিয়েছে। আমি বলছি বারবার যে ইরান, চীন এবং রাশিয়া যে বলয় গঠন হয়েছে, এই বলয়ে ইরানকে মাইনাস করে হতে পারে না। এখানে ইরানকে ছোট করে দেখার কোনো কারণ নেই। চীন কিন্তু বেসিক্যালি সেই স্বীকৃতিটা দিয়ে দিল। তার মানে ওয়ার্ল্ডে নাম্বার 4, দ্যাট ইজ 4টা শক্তি যদি আমরা কাউন্ট করি তাহলে ইরান হচ্ছে তার ভেতরে একটা। এই অবস্থায় ইরান কোনো মতেই আমেরিকার চাপিয়ে দেওয়া চুক্তি মেনে নিতে চাইবে না। যেটা করতে পারে ওই যে পরমাণু ইস্যুতে, আমি বলছি পরমাণু ইস্যুর কথা, আমেরিকা চাইবে যে ইরান এত বছরের জন্য পরমাণু কর্মসূচি চালাতে পারবে না বা এত বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। ইরান জাস্ট রিজেক্ট করবে কথাগুলো, কোনো মতে না। ইরান বলবে আমার পরমাণু কর্মসূচি চলবে, আমার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, বরং আমার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমি হয়তো এখন 60 মাত্রায় করছি, হয়তো আমি 20 মাত্রায় করব বা 10 মাত্রায় করব বা 5 মাত্রায় বা 6 মাত্রায় একটা কিছু লেভেলে আসবে, কিন্তু বন্ধ রাখবে এই কথা ইরান মানবেই না। তাতে আমেরিকা যুদ্ধ করতে চাইলে যুদ্ধ করবে। কতদিন যুদ্ধ করবে? ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছে, এই হুমকির ভয়ে ইরান পড়বে না। ইরান যুদ্ধকেই ভয় পায় না আর হুমকি। শুধু তাই না, এই যে ইরান যুদ্ধকে ভয় পাচ্ছে না, আর কারণ কি? এরই মধ্যে পাকিস্তানের একজন কলামিস্ট লিখেছেন ডন পত্রিকায়, আবার আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকায় যে সমস্ত কথাবার্তা আসছে সেগুলো দেখলে অবাক হয়ে যেতে হবে। ইরানের প্রযুক্তির কাছে আমেরিকার প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে অনেক জায়গায় মার খেয়ে গেছে, পারেনি, পাত্তা পায়নি। আমি অনেক আগে থেকেই বলতাম যে ইরানের হাতে যে সমস্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, এইটা ঠেকানোর মতো কোনো প্রযুক্তি ইসরায়েল এবং আমেরিকার হাতে নেই। লোকজন হাসাহাসি করতো, বলতো যে আমেরিকার চেয়ে ইরান কিভাবে প্রযুক্তিতে অ্যাডভান্স হয়, আর ইরানের হাতে কি এমন ক্ষেপণাস্ত্র আছে যা আমেরিকা এবং ইসরায়েল ঠেকাতে পারবে না। আমাকে অনেকেই বলতো আপনি ইসরায়েল এবং আমেরিকার প্রযুক্তি সম্পর্কে জানেন, আয়রন ডোমের চেয়ে বড় কিছু বানিয়েছে, থার্ড পেট্রিয়টের চেয়ে বড় কিছু বানিয়েছে। আমেরিকাকে চেনেন আপনি? আমেরিকা কত বড় প্রযুক্তিধর দেশ, বিশ্বের তারাই লিড দিচ্ছে, ইরান সেখানে কি করবে? কিন্তু বাস্তবতা হচ্ছে ভেতরে ভেতরে ইরান অনেক বদলে গেছে এবং চীন, রাশিয়া এবং ইরানের ভেতরে যে বিরাট মাত্রায় সহযোগিতা আছে, এই কথাগুলো এই লোকজন জানতো না বা বিশ্বাসও করতো না, কিন্তু ভেতরে ভেতরে পাল্টে গেছে অনেক কিছু। তো সেই জায়গা থেকে আমেরিকা
যা চাপিয়ে দেবে সেইটা যে ইরান মেনে নেবে এটা ভাবার কোনো কারণ নেই। একটা গল্প বলি, সেই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ট্রাম্পের অবস্থাটা কী। আজকেই এক্সে একটা পোস্টে দেখলাম, আমেরিকার একটা কিশোর, সে বলছে ডোনাল্ড ট্রাম্পকে যে আমি ভলিবল খেলি, আগামী সামারে আমি ফুটবল খেলবো বলে ভাবছি। তা সে একটু খাটো। ডোনাল্ড ট্রাম্প বলছে তুমি কি ভলিবল খেলতে পারো ঠিকমতো? ওই যে চাপ মারা, স্ম্যাশ করা, এগুলো তো পারো না, তুমি খাটো, সেক্ষেত্রে তুমি ফুটবলই খেলো। সেই কিশোর বলছে হ্যাঁ আমি সেটাই ভাবছি। এই গল্পটার মানে কি? এই গল্পটার মানে ওই কিশোর কিন্তু প্রথমেই বলেছে সে ভলিবল না, ফুটবল খেলবে। ডোনাল্ড ট্রাম্প আবার ঘুরিয়ে পেঁচিয়ে সেই পরামর্শ তুমি ফুটবল খেলো। তা ওই ছেলে তো বললই যে আমি ফুটবল খেলবো। গল্পটাকে যদি আরেকটু বিস্তৃত করি একটা ছাগলের গল্প দিয়ে, তাহলে সহজ হবে বুঝতে। এক লোকের দুইটা খাসি ছাগল আছে, একটা কালো এবং একটা সাদা। সাংবাদিক ওই লোককে জিজ্ঞেস করছে তোমার এই ছাগলে কি খায়? বলছে কোনটা? তো সাংবাদিক বলছে কালোটা। কালোটা কি খায়? তো বলছে কাঁঠাল পাতা। তারপর সাংবাদিক আবার জিজ্ঞেস করছে যে এটা কি খায়? তো বলছে কোনটা? সাদাটা। তো বলছে সাদাটাও কাঁঠাল পাতা খায়। দুই ছাগলেই তো কাঁঠাল পাতা খায়। যদি ওই লোকটা বলতো একবারে যে আমার ছাগলে কাঁঠাল পাতা খায়, তাহলেই তো হয়ে যেত। কিন্তু কালোটাও কাঁঠাল পাতা খায়, সাদাটাও কাঁঠাল পাতা খায়, দুইবারে বলল। কথা তো একটাই। ওই যে কিশোর বলল যে আমি ভলিবল না, আমি ফুটবল খেলবো, ডোনাল্ড ট্রাম্প তাকে নানান ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বললো তুমি ফুটবল খেলো। ছেলেটা তো বলছে যে আমি ফুটবল খেলবো। এই গল্প দুটো বললাম এই কারণে যে 2015 সালে যখন ইরান এবং 6 জাতি গোষ্ঠীর মধ্যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে ইরান কিন্তু তার পরমাণু কর্মসূচি খানিকটা লাগাম টেনে ধরেছিল, কিছুটা স্থগিত করা বা সীমিত করেছিল। যা ইরান 2 মাত্রা বা 3 মাত্রা, সম্ভবত 3 মাত্রায় ইউরেনিয়াম এনরিচ করবে, তার চেয়ে বেশি করতে পারবে না। এবং এই মাত্রাটা 10 বছর পর্যন্ত অব্যাহত থাকবে। এই যে পরমাণু রেস্ট্রিকশন খানিকটা দেওয়া হলো, এইটা 10 বছর থাকবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে সেই চুক্তি ছিঁড়ে মিড়ে ফেলে একেবারে নষ্টভষ্ট করে দিয়ে আমেরিকাকে এই চুক্তি থেকে বের করে নিয়ে গেল। 2018 সালে বের করে নিয়ে গিয়েছিল। এখন 2026 সালে এসে যদি আবার সেই জায়গায় আসে যে ইরান মেনে নিল যে ঠিক আছে আমরা 6 মাত্রায় ইউরেনিয়াম এনরিচ করবো। এখন তো আমরা 60 মাত্রায় ইউরেনিয়াম এনরিচ করি, এখন 10 গুণ কমিয়ে দিয়ে আমরা 6 মাত্রায় করব বা 10 মাত্রায় করব। যদি এইরকম বলে তাহলে কি দাঁড়ালো? তাহলে আমেরিকাকে সেই রকম একটা চুক্তি করতে হবে। তার মানে দাঁড়ালো যে আমেরিকার রেস্ট্রিকশন পুরোপুরি থাকলো না। আবার যদি রেস্ট্রিকশন থাকে 2015 সালে যে রেস্ট্রিকশন নিয়েছিল ইরান, সেই রকম পর্যায়ে নেবে, তার চেয়ে বেশি কিছু না। কিন্তু ইরান পরমাণু কর্মসূচি টোটালি বাদ দেবে না। এবং 2015 সালে যতটুকু রেস্ট্রিকশন ছিল এখন ততটুকু থাকে নাকি তার চেয়ে আরও কম থাকে, সেইটা একটা প্রশ্ন। তার মানে ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি ছিঁড়ে ফেলেছিল সেই চুক্তিতে ইরান তাকে নিয়ে যাবে, কিন্তু ইরান আগে যতটুকু রেস্ট্রিকশন মেনে নিয়েছিল হয়তো এখন তাও নেবে না। তার মানে দাঁড়াচ্ছে ওই একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, সেই পানি খায় গাধা ঘুলিয়ে ঘুলিয়ে খায়, অর্থাৎ ঘোলা করে সে পানি খায়। ডোনাল্ড ট্রাম্প সেই পরমাণু চুক্তিতে ফিরবে, সেই পরমাণু চুক্তি করবে, কিন্তু ঘোলা করে করলো। 2015 সালে যে পরমাণু চুক্তি হয়েছিল সেই চুক্তিটাই যদি কন্টিনিউ করতো তাহলে কিন্তু এত কিছু হতো না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা করেন। সেটা বোঝার মতো বোধ বুদ্ধি এবং তার কূটনৈতিক জ্ঞান, তার এই রকম সেন্স ছিল কিনা আমার সন্দেহ আছে প্রচুর। এবং সবচেয়ে বড় কথা, তার সবচেয়ে সংকট যেটা, সেটা হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথায় উঠা বসা করে ডোনাল্ড ট্রাম্প। তার প্রধান সংকট এখানে, এই সংকটের কারণে এত কিছু হলো। এই যে এত যুদ্ধ বিগ্রহ এত কিছু হওয়ার পরে কি দাঁড়িয়েছে? ইরান তার অবস্থানে ঠিক আছে, ইরানের কোনো কিছু খুব বড় চেঞ্জ হয়নি, হয়তো কিছু লোক মারা গেল, কিন্তু বেসিক যে বিষয়গুলো, রাষ্ট্র ক্ষমতা, সরকার ব্যবস্থা, কোনো কিছু পরিবর্তন হয়নি। পরমাণু কর্মসূচি আছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি আছে, নতুন করে হরমুজ পল্লীতে কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে ইরান, আবার নিজে একটা পাওয়ারফুল কান্ট্রি হিসেবে সারা বিশ্বে জায়গা করে নিল। এবং ইরান যে বিশ্ব ব্যবস্থাকে একেবারে হাতের মুঠোর ভিতরে নিয়ে নিতে পারে বা
টলটলায়মান করে দিতে পারে, এটা তো প্রমাণ করে দিল, পরিষ্কার করে দিল। সারা বিশ্ব একদিকে, ইরান একদিকে, কি করেছে? কিছুই করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প যে এখন নতুন করে হুমকি দিচ্ছে যে যদি তার কথা মতো বা তাদের চাওয়া মতো যদি ইরান চুক্তি না করে, তাহলে অনেক বেশি বোমা হামলা হবে, যা আগে হয়নি তার চেয়েও বেশি হবে। ইরান কি এই হুমকিতে পড়ে? এই হুমকির কাছে মাথা নত করে কিছু করবে? প্রশ্ন ওঠে না। এমনকি আমি সন্দেহ করছি ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির কারণে ইরান হয়তো বলবে যে তোমাদের সাথে আলোচনাই বলবো না, হুমকি যখন দেবে তখন তোমার সাথে আলোচনায় নেই, তোমার সাথে যুদ্ধ করব। আলোচনায় বসতে হলে সম্মান করে কথা বলতে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্মান করতে পারবেন কি পারবেন না সেই গ্যারান্টি হয়তো আগে দিতে হবে। হয়তো ইরান বলবে যে সমস্ত সব কিছুর আগে এই চুক্তি করো যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেবে না, এই হুমকির ভাষা পরিহার করতে হবে, সম্মান করতে হবে, তারপরে আমরা তোমাদের সাথে আলোচনায় বসব। বাস্তব কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দেশে ভীষণভাবে চাপের ভেতরে। আজকেই একটা জরিপ দেখলাম, আমি তো গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে জরিপের ব্যাপারগুলো বলে আসছি। আজকেই একটা জরিপ করলাম, রিপাবলিকান দলের যে সমস্ত তরুণ ভোটাররা ছিল যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল, তারা এখন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে চায় না, তারা পছন্দ করে না। কারণ হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প টক না মিষ্টি, ভালো না মন্দ, মানসিকভাবে ভারসাম্যহীন নাকি ভারসাম্যপূর্ণ, ভারসাম্য আছে, এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। সব মানুষ তো ডোনাল্ড ট্রাম্প না। যার কারণে ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা, লোকজন, এরা অনেকেই এ সমস্ত বুঝতে পারছে। আপনারা খেয়াল করুন, এই যে মার্কো রুবিও যিনি আজকে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন, এই ভদ্রলোককে গত কয়েকদিন ধরে কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছু পাওয়া যায়নি, চিনেই ছিলেন না। তাহলে শুধু তাই না, আমেরিকার সামরিক বাহিনীর কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের উপর ত্যক্ত বিরক্ত। ডোনাল্ড ট্রাম্প যা বলেছে তার অনেক কিছু করতে রাজি হয়নি বলে তাদেরকে ফায়ার করেছে, বরখাস্ত করেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প যা চাইবে সেইভাবে চুক্তি হবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন। বরং যদি কোনো রকম যুদ্ধ করতে যায় তাহলে তার পরিণতি কী হবে, সেই ভয়াবহ পরিণতির জন্য আমেরিকা, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তুত থাকার দরকার, আমি তাই মনে করছি। যাবার আগে শুধু এই কথা বলি যে ইরান মোটেই একা না। শুধু তাই না, নতুন একটা প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলতে চেয়েছিল হরমুজ প্রণালী ওপেন করার ব্যাপারে। আমেরিকা, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, এই সমস্ত দেশ মিলে সেই প্রস্তাব তুলতে ভয় পাচ্ছে নিরাপত্তা পরিষদে, বিকজ চীন এবং রাশিয়া ভেটো দেবে। ইরান একা না, ভরসা রাখুন। দর্শক, আলোচনা শেষ করব। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই, কি মনে হচ্ছে আপনাদের? ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন যে তাদের প্রস্তাব মেনে না নিলে, তাদের প্রস্তাব মতো চুক্তি না করলে ইরানের উপরে ভয়াবহ বোমা হামলা চালানো হবে, ইরান কি এই ভয়ে ভীত হয়ে চুক্তি করবে, নাকি আবার প্রতিরোধের পথ বেছে নেবে? এবং আবার যদি প্রতিরোধের পথ বেছে নেয় তাহলে সেখানে ইরান কি অন্যায় করবে, ভুল করবে? কি মনে হয় আপনাদের? আসলে ইরানের কোন পথে যাওয়া উচিত সে বিষয়েও আপনারা মতামত জানাতে পারেন। মতামত জানাতে নিশ্চয়ই কমেন্ট বক্সে যাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।